মোহাম্মদপুর গ্রামে নদীর তীরে পাশাপাশি দুটো খাবারের হোটেল। একটা হলো সস্তায় স্বাদের হোটেল, যার মালিক কালাম শেখ। তার দোকানের প্রতিটি খাবার বাজারের অন্য দোকানের চেয়ে কম দামে পাওয়া যায়। আর অন্যটি হলো টাটকা খাবারের দোকান, যার মালিক বিমল বাবু। তার দোকানের খাবারের দাম একটু বেশি, কিন্তু তিনি গুণগত মানের ব্যাপারে আপোষহীন। এক শীতের বিকেলে বাজারের মোড়ে বিষ্টু জ্যাঠার চা দোকানে বসে আমি আর আমার থেকে বছর দুয়েকের বড় মোহন কাকা আর রতন দাদা দোকানে বসে গল্প করছিলাম। তার কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রামের এক বৃদ্ধ লোক গোপাল দাদু তামাক টানতে টানতে আমার পাশে এসে বসল। রতন দাদা এইমাত্রই কালামের হোটেল থেকে ভাত ডাল খেয়ে এসেছে। সত্যি কালাম ভাইয়ের হোটেলের মতো শান্তি আর কোথাও নেই। মাত্র 50 টাকায় কবজি ডুবিয়ে খেয়ে এলাম। আর তোমরা সবাই কেন যে বিমল বাবুর দোকানে যাও বুঝি না। সেখানে তো এক প্লেটেই 70 টাকা লাগে। ঠিক বলেছিস রতন, পেটের শান্তি চাই, পকেটেও শান্তি চাই। আমার তো দিন মজুরের কাজ, তাই পকেটের দিকেও দেখতে হয়। কালামের ওখানে খেলে দিনে প্রায় 20 টাকা বাঁচে। বিষ্টুদা, তাড়াতাড়ি একটু আদা চা দাও দেখি। শুধু সস্তা দেখিস না রে মোহন, বাপরে শরীরটাও তো দেখবি। আমি কালামের দোকানে একদিন খেয়েছিলাম, কেমন যেন একটা টকটক গন্ধ ছিল মাংসতে। আর রাতে পেটে যা মোচড় দিল, তখন তো তোর 20 টাকা বাঁচে না, ডাক্তারের ফ্রিজ দিতে 100 টাকা যায়। গোপাল দাদু একদম ঠিক কথাই বলেছেন। আমি বিমলবাবুর দোকানে যাই, দাম বেশি হলেও দেখি সবসময় টাটকা রান্না হয়। তিনি নিজের হাতে মশলা বাটেন, তেল ও খাঁটি দেন। লাভ একটু কম হোক, তিনি নীতির সঙ্গে চলেন। খাবারে কোনো রকম ভেজাল মেশান না। সবই তোমাদের মনের ভুল। আসলে কালাম ভাই ম্যানেজ করতে পারেন, তেল মশলা কম দেন হয়তো, কিন্তু ভেজাল না। না, এতটা খারাপ কেউ হতে পারে না। আর ভেজালই যদি হবে, তাহলে বাজারে সবাই তার দোকানে ভিড় করে কেন? মানুষের কি চোখ নেই? মানুষ সস্তায় খোঁজে রে, আর সস্তা যেখানে সেখানে ভেজালের হাতছানি থাকেই। দেখিস এর ফল খারাপ হবে। প্রতিদিনের মতো রতন সেদিনকার রাত্রেও কালামের হোটেলে খাবার খেতে যায়। ছেলেটার বউ নেই, তার উপর মজুরের কাজ করে, তাই একা হাতে আর খাবার তৈরি করার সময় থাকে না। কালাম কাকা, এই ঠান্ডায় তোমার স্পেশাল গরম গরম ডিমের ঝোলটা দাও দেখি। আরে রতন যে, আমার বানানো ডিমের ঝোলটা কি তোর মনে লেগে গেছে? আচ্ছা বস, এক্ষুনি দিচ্ছি। কালাম কাকা, তোমার বানানো ডিমের ঝোলের ঝাঁজে পুরো দোকানটা সুগন্ধে ভরে উঠেছে। কি স্বাদ! উফ, মনটা জুড়িয়ে গেল। আচ্ছা কালাম কাকা, আজকে তাহলে আসি। ঠিক আছে, সাবধানে বাড়ি যা, কাল আবার আসিস। এই মালটাকে আগের দিনের বাসি ডিমের তরকারি আর দুপুরের বাসি ভাত খাই দিলাম, আর মালটা কিছু টেরও পেল না। ভালোই গাধা বানাচ্ছি মালটাকে। পেটটা কি যন্ত্রণা করছে। আমি কি ডিমের ঝোলটা বেশি খেয়ে নিলাম? কালাম কাকার ডিমের ঝোল পেয়ে পুরো একদম কবজি ডুবিয়ে খেয়ে নিয়েছি, তাই মনে হয় এরকম মনে হচ্ছে। বাড়িতে গিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। পরের দিন রতন বিষ্টু জ্যাঠার চা দোকানে না আসায় আমি, গোপাল দাদু আর মোহন কাকা মিলে রতনের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে যা বুঝলাম তাতে মনে হলো গোপাল কাকার কথাটা সত্যি ছিল। রতন আগামীকাল রাতে কালামের দোকান থেকে স্পেশাল ডিমের ঝোল খেয়েছিল, আর রাতে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়, সাথে বমি আর জ্বর। আচ্ছা মোহন কাকা আর গোপাল দাদু, তোমরা রতনের কাছে থাকো, আমি এক্ষুনি গিয়ে আমাদের গ্রামের বৈদ্য ডেকে আনছি। এর মতো পেটের সমস্যা এখন তোমাদের গ্রামে অনেক লোকের হয়েছে। এই সমস্যাটা সাধারণত বাসি খাবার বা ভেজাল জাতীয় খাবার খেলে হয়। তুমি কাল রাতে খুব বাজে কিছু খেয়েছ। আচ্ছা, আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি, এগুলো গরম জলের সাথে খেয়ে নেবে কেমন? কিছুক্ষণের মধ্যে আশা করি তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে।
আর খবরদার, এরকম বাজে খাবার ভবিষ্যতে আর কোনোদিনও খাবে না। বিমলদা এইভাবে আর কতদিন চলবে? কালকের সব খাবার নদীতে ফেলে দিতে হলো। গ্রামে মাত্র কয়েকজনই আছে আমাদের হোটেলে খেতে আসে, আর বাকি সব মানুষ তো সেই কালামের হোটেলেই খায়। আমি কাল দেখলুম, জানো তো, কালাম কাকা আগের দিনের বাসি ভাত তরকারি আবার গরম করে লোককে খেতে দিচ্ছে, আর লোকরাও কেমন জানি না সেই বাসি তরকারিগুলোকে চেটে পুচে খেয়ে নিল। কি আর করা যাবে, আমরা তো আর জেনে বুঝে লোককে বাসি খাবার দিতে পারি না। আমরা যদি বাসি খাবার লোকেদের দিই তাহলে তো আমাদের দোকানেরই নাম খারাপ হবে। নাম যদি খারাপই হওয়ার হয় তাহলে কালামের কেন হয় না? ও তো বাসি খাবারগুলো কে কম টাকায় বিক্রি করে দিচ্ছে, আর লোকেরাও কম টাকায় খাবারগুলো পায় বলে সেখানেই খেয়ে নেয়, আর আমাদের দোকানে আসে না। এরকম আর কতদিন লোকেদের ঠকিয়ে বড় লোক হবে? যেদিন ধরা পড়বে সেদিন ভগবানও রক্ষা করতে পারবে না। আর আমরা যদি সঠিক পথে থাকি তাহলে তুই দেখিস, আমাদের দোকানে একদিন কালামের দোকানের চেয়ে বেশি লোক হবে। যা, এখন তুই কথা না বাড়িয়ে মাংসের ঝোলটা তাড়াতাড়ি রেঁধে ফেল। তুমি ঠিক বলছিলে গোপাল দাদু। আমি কালকে রাত্রিবেলা ওই কালামের দোকানে গিয়ে ডিমের ঝোল খেয়েছিলাম, আর তারপরে বাড়ি ফেরার পথে আমার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। কালাম যদি তার হোটেলে এইরকম বাসি খাবার গ্রামবাসীকে খাওয়াতে থাকে তাহলে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়বে। এরপর আমি, মোহন কাকা, গোপাল দাদু, রতনদা মিলে সিদ্ধান্ত নিলাম কালামকে আমাদের ধরতেই হবে, যে কোনো প্রকারে, তার ভেজালের উৎসস্থলে। কালাম চালাক হতে পারে, কিন্তু সে লোভী। সে জানে সস্তা জিনিস কোথায় পাওয়া যায়, আর সেই জায়গাটা হলো বাজারের পেছনের দিকটা, যেখানে পচা মাল, বাসি মাল বিক্রি হয়। ঠিক বলেছিস মোহন। আমি দেখেছি তার সহকারী বিশু সব সময় খুব ভোরে বাজারের ভালো দোকানগুলোকে এড়িয়ে যায়। চল, কাল ভোরে নদীর ঘাটের কাছাকাছি ওই পুরনো বাজারটাতেই অপেক্ষা করি। কাকা, মনে হচ্ছে বিশু আসছে। ওই যে ওই অটোটা। হ্যাঁ, এটাই বিশু। দেখ, ও কিন্তু সরাসরি মাংসের বড় দোকানে যাচ্ছে না, আসছে এই কোণের দিকে, যেখানে সব থেকে কম দামে জিনিস বিক্রি হয়। বিশুদর কষাকষি করছে না, তার মানে সে জানে ওই দামে মাল পাওয়া যায়। আমরা দেখলাম বিশু খুব তাড়াতাড়ি বস্তাগুলো তার অটোতে তুলে নিতে লাগলো। জিনিসগুলো এত বাসি যে আমরা দূর থেকেও মাংসের পচা গন্ধ পাচ্ছিলাম। ওরে বাবা, এত বাসি মাংসের বস্তা! গন্ধটা এখান থেকে ও পাওয়া যাচ্ছে। বাপরে, এইগুলো কি কালাম কড়া মশলা আর রং দিয়ে রাধে, যার জন্য কিছু বোঝাই যায় না। আর অপেক্ষা করা যাবে না। এখন যদি ওকে যেতে দিই তাহলে প্রমাণ নষ্ট করে দেবে। তার চেয়ে বরং চলো রিকশাটাই আটকাই। বিশু রিকশা নিয়ে চলে যাওয়ার সময় আমি আর মোহন কাকা মিলে দ্রুত এগিয়ে গেলাম, আর মোহন কাকা তার বলিষ্ঠ শরীর দিয়ে রিকশার সামনে দাঁড়িয়ে পড়ল যাতে বিশু পালাতে না পারে। দাঁড়াও বিশু, তোমাকে এখানেই দাঁড়াতে হবে। বিশু তখন হয়তো হকচকিয়ে গেল আমার চোখের সামনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে রিকশার ওপর থেকে নামল। আরে কি হলো মোহন দাদা, কেন পথ আটকাচ্ছেন? আমি কাজে যাচ্ছি। কাজে যাচ্ছ না, ভেজাল কিনতে যাচ্ছ। ওই বস্তায় কি আছে? বাজারের সবাই তোমার এই ভেজালের কারবার দেখুক। না না, কি বলছেন এসব? এ তো কালাম শেঠের দোকানের সাধারণ মালপত্র, সামান্য মাছ মাংস। মিথ্যা বলিস না বিশু, তোর চোখ দেখে বুঝতে পারছি তুই কি কিনেছিস। ওই বস্তাটা বের করো এখনই। বিশু বাধা দেওয়ার চেষ্টা করলেও আমাদের দৃঢ়তার সামনে সে পারল না। মোহন কাকা জোর করে বস্তাটা টেনে নামালেন। পচা মাংসের টুকরোগুলো বের হতেই একটা তীব্র উৎকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। বাজারে তখন কিছু মানুষ জড়ো হতে শুরু করেছে। দেখুন আপনারা, সস্তার লোভে এই বিশু কালাম শেখের জন্য এই বিষ কিনে নিয়ে যাচ্ছিল। এই পচা মাংসই আপনাদের ডিমের ঝোলে আর মাংসে মেশানো হয়। মাংস বিক্রেতা ঘটনা দেখে ভয়ে পালাতে শুরু করলো। ছি ছি, এইগুলোই তাহলে আমাদের শরীর খারাপ করেছে? গরিব মানুষের সাথে এমন প্রতারণা! বিশু, আজ তোর পালানোর পথ নেই। এই প্রমাণ নিয়ে এখন আমরা কালামের হোটেলে যাব।
সবাইকে দেখাবো তার সস্তায় স্বাদের হোটেলের আসল রহস্য কি। বস্তার বিশুকে নিয়ে আমরা 4 জন চললাম কালামের হোটেলের দিকে। বাজারে তখন কানাঘুষো শুরু হয়ে গেছে, আর আমাদের পেছনে একটা ছোটখাটো ভিড়ও জমে গেছে। আরে বিশুর হাতে ওটা কিসের বস্তা? কিসের এমন পচা গন্ধ? পচা মাংস? কালাম শেখের হোটেলের ভেজাল। ওই বস্তার মধ্যে বাসি মাংস আছে যা সে সস্তায় কিনে আনে। বাজারে গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। কালামের দোকানের নিয়মিত খদ্দেরদের মধ্যে একটা তীব্র অবিশ্বাস জন্মালো। কি বলছেন? আমরা তো রোজ ওখানে খাই। সামান্য 20 টাকা বাঁচানোর জন্য এমন কাজ করছে কালাম। দাদা, আমাকে ছেড়ে দিন। আমি তো শুধু কর্মচারী। আমাকে ছেড়ে দিন। আমি জানি না এসব। চুপ কর বিশু, তুই সব জানিস। মালিকের নির্দেশে মানুষের পেটে বিষ দিচ্ছিস, আর এখন সাধু সাজছিস। চল, কালামের সামনে গিয়ে বলবি এই মাল কোথায় কিনেছিস। আপনারা সবাই শুনুন, এই বিশু আর কালাম আপনাদের সাথে প্রতারণা করেছে। আমার নাতি রতন অসুস্থ হয়েছে এই পচা খাবার খেয়ে। সস্তার লোভে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। চলুন সবাই মিলে কালামের দোকানে যাই, তাকে হাতে নাতে ধরতে হবে। আমি কালাম ভাইকে বিশ্বাস করতাম। সে বলেছিল সেও গরিব, তাই কম দামে খাবার দেয়। কিন্তু গরিবের রক্ত চুষে যে লাভ হয় সেটা ব্যবসা নয়, পাপ। এই পাপের বিচার আজ হবে। ভিড় এবার কালামের হোটেলের দিকে এগিয়ে চলল। কোথায় যে গেল এই বিশুটা? বেশি দেরি করলে আবার মাংসগুলো আরো বাসি হয়ে পড়বে। তখন মানুষ বুঝতে পেরে যাবে যে আমরা তাদের বাসি মাংস খাওয়াচ্ছি। আর কিছুক্ষণ পরেই তো খরিদ্দার আসা শুরু করে দেবে। তখন তাদের কি খেতে দেব? এই বিশুটাকে নিয়ে আর পারা যায় না। আজকে আসুক, ওর একটা ব্যবস্থা করব। বাইরে এত চিৎকার কিসের? একটু গিয়ে দেখি তো। ও কালাম শেখ, এবার সামনে আয়। তোর সস্তায় স্বাদের হোটেলের আসল স্বাদ কেমন আজ সবাই দেখুক। মুখের হাসি মিলিয়ে গেল। সে দেখল আর মোহন কাকার হাতে বাসি মাংসের বস্তা। আরে কি হচ্ছে এসব? আপনারা এসব কি এনেছেন? আমাকে কেন এভাবে অপমান করছেন? অপমান নয়, কালাম প্রমাণ এনেছি। এই দেখ, তোর সহকারী বিশু আজ সকালে বাজারের শেষে সেই পুরনো বাসি মাংসের দোকান থেকে এই পচা মাংসের বস্তা কিনেছে। এই মাংস তুই আমাদের খেতে দিতিস। এরপর মোহন কাকা আমার সামনে এগিয়ে এসে বস্তা থেকে একটা পচা মাংসের টুকরা তুলে ধরল। পচা মাংসের তীব্র গন্ধ মুহূর্তের মধ্যে আমাদের পাশে থাকা লোকদের নাকে পৌঁছালো। অনেকে এই গন্ধ সহ্য করতে না পেরে দূরে সরে গেল। এই বিষ তুই আমাকে খাইছিলি? 20 টাকা বাঁচানোর নাম করে তুই আমাদের মৃত্যু দিচ্ছিলি। এই গন্ধই তোর সততার ব্যবসার আসল পরিচয়। আমি কাল রাতে মাংসে কেমন একটা গন্ধ পেয়েছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে কালাম এরকম বাসি মাংস আমাদের খাওয়ায়। গরিবের পয়সা আমরা কষ্ট করে রোজগার করি, আর তুই আমাদের সাথে এমন করিস? তোর এত সাহস! কালাম শেখের মুখের রং পাল্টে গেল। বাজারের এত মানুষের সামনে সে আর অস্বীকার করতে পারল না। বাবা গো, আমাকে ক্ষমা করে দিন। বাজারে জিনিসের দাম বেড়েছিল, আর আমি বেশি লাভের আশায় এই কাজ করেছি। আমি আর করব না, আমাকে ছেড়ে দিন। বাজারে লোকেরা ক্রোধে ফেটে পড়ল। তারা হোটেলের হাঁড়ি, কড়া, চেয়ার, টেবিল সব ছুঁড়ে ফেলতে শুরু করল। জনতার চাপে কালামকে তার হোটেল চিরতরে বন্ধ করার অঙ্গীকার দিতে হলো এবং তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হলো। দেখলি তো রতন, সস্তার জিনিস কখনোই ভালো হয় না। তোকে আগেই বলেছিলাম আমি। ঠিকই বলেছো দাদু। পকেটের 20 টাকা বাঁচাতে গিয়ে শরীরের 100 টাকা খোয়াতে বসেছিলাম। এখন দাম বেশি দিলেও শান্তি আছে, আর ঘুমটাও ভালো হয়। এইটুকুই বোঝার দরকার ছিল রতন। সততা আর টাটকা খাবারের দাম সব সময় একটু বেশিই হয়, আর ভেজাল সে ধরা পড়বেই, কারণ অসততার গন্ধ কখনো চাপা থাকে না। আমাদের সস্তার দামের বিতর্ক আজ চিরদিনের জন্য মিটে গেল মোহন কাকা। গুণমানের কোনো বিকল্প নেই। ঠিক বলেছিস রতন। আমরা এতদিন বুঝতে পারিনি কোনটা ভালো খাবার আর কোনটা ভেজাল খাবার।